প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ে কোষে দেখি 12 পেজ নম্বর 137-এর আগের ভিডিওতে আমি 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম তোমাদের কাছে। 17 দাগ থেকে আমি আজকে অঙ্কগুলো তোমাদের কাছে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে সমাধান করে দেব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখো 17 দাগের কি অঙ্ক আছে সেটা আমি তোমাকে পড়ে শোনাবো। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তার মানে কোন বৃহত্তম সংখ্যা বলছে, আমি আগেই বলেছিলাম যদি কোথাও এরকম প্রথমে লেখা থাকে বৃহত্তম সংখ্যা বা বেশি বা লম্বা এরকম থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই গসাগু করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা গসাগু করব, কিন্তু তার আগে আমরা কী করবো, যেহেতু বৃহত্তম সংখ্যা কি হচ্ছে ভাগ করলে কি ভাগশেষ থাকবে, 2300 ভাগশেষ 32 থাকবে আর 3500 ভাগশেষ 56 থাকবে। তার মানে কি আমরা 2300-কে দিয়ে 32 একবার বিয়োগ করে যে উত্তরটা বেরাবে আর 3500-কে দিয়ে 56 বিয়োগ করে দেখাবো। তাহলে 2300 আর 3500 বিয়োগ করবো। 2300 যেহেতু প্রথমে 32 আছে তাই 2300-এর সঙ্গে 32 বিয়োগ করবো, আর এর সঙ্গে যেহেতু পিছনে 56 আছে তাহলে 56 বিয়োগ করব। 8 6 2 2 আর এটা 4 4 4 4 4 3, ঠিক আছে। বিয়োগ করে এবার যেই দুটো বিয়োগফল বেরিয়েছে আমরা কি করব, এই দুটো বিয়োগফলে গসাগু করব। যেহেতু আগেই বলেছি যেহেতু বৃহত্তম সংখ্যা প্রথমেই লেখা আছে, এটা সবসময় মাথায় রাখবো। কোনো যদি প্রথমে লেখা থাকে বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বেশি কত সংখ্যক এরকম বেশি লেখা থাকে বা কত লম্বা দৈর্ঘ্যের লেখা থাকলে সেগুলো অবশ্যই গসাগু করতে হবে, ঠিক আছে। 2 1 2 2 1 2 2 1 2 2 3 6 2 4 8 2 1 2 2 7 14 2 2 4 2 2 4 2 5 10 2 6 12 2 7 14 2 8 16 2 6 12 2 1 2। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 1 3 5 3 8 24 3 9 27 3 2 6 3 8 24 3 7 21, ঠিক আছে। এবার দেখো এটা কত দিয়ে যাবে, দেখো এটা 7 দিয়ে যাবে। 7 2 14 5 6 7 8 7 7 49 7 4 28 7 1 7, ঠিক আছে। এবার 3 দিয়ে যাবে, 3 9 27 3 1 3 না, এটা 3 দিয়ে আর যাবে নি, দেখো এটা আর যাবে নি, ঠিক আছে। গেলেও একটা সংখ্যা দিয়েছে 27 3 9 27, কিন্তু 41 নয়, যাবেনি। গসাগু মানে আমি বলেইছিলাম দুটো সংখ্যাকে অবশ্যই যেতে হবে, দুটো থাকুক 3টে থাকুক 4টে থাকুক, যেন একটা নাম থাকে যেন 4টে থাকলে 4টাকে দিতে হবে, দুটো থাকলে দুটোকে দিতে হবে, 3টে থাকলে 3টেকে দিতে হবে। যেহেতু এখানে একটা যাচ্ছে দুটো যাচ্ছে নি তাই হবে নি, তাহলে আমরা লিখে নেব নির্ণেয় গসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 2 2 4 4 3 12 12 7 84। তাই লিখবো অতএব কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, না বৃহত্তম সংখ্যা এরকম কথায় লিখে নিতে হবে, যেহেতু কথার অঙ্ক তাই কথায় তোমাদেরকে লিখে নিতেই হবে। কথায় না লিখলে কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের নাম্বার কেটে দিতে পারে। বৃহত্তম সংখ্যা 84 দিয়ে 2300 ও 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে, ঠিক আছে। এবার আমি 18 দাগের অঙ্কটা করে দেখাবো। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো কত সহজ, খুব সহজেই করা হয়ে যাবে। দেখো বলছে হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা, দেখো এটারও প্রথমে কিন্তু বৃহত্তম সংখ্যা আছে, মানে আমরা বুঝতেই পারছি গসাগু করতে হবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650 775 ও 1250-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে।
তার মানে কোন বৃহত্তম সংখ্যা? তাহলে একবার আমরা 775কে দিয়ে 650 বিয়োগ করব, কত উত্তর হয় দেখব। তাহলে 775কে দিয়ে 775-এর সঙ্গে 650 বিয়োগ করব, আবার একবার 1250-এর সঙ্গে 650 বিয়োগ করব, কত উত্তর হয় দেখব। বিয়োগ করে যে উত্তর হবে সেই দুটি উত্তরের হবে গসাগু। ঠিক আছে, এবার এই দুটো আমরা গসাগু করব। 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 একে 5 10, 5 5-এ 25, 5 দুগুণে 10, 5 4-এ 20। আর যাবে নি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব, যেহেতু আর যাবে 24 যাবে, যেমন 2 12 24, কিন্তু 5 যাবে নি। আমি আগেই বলছিলাম গসাগু করার নিয়মটা কীরকম, তাই নির্ণেয় গসাগু লিখে নেব। নির্ণেয় গসাগু সমান 5 গুণিতক 5 সমান 25। ঠিক আছে, 25। তাহলে কি লিখবো? বৃহত্তম সংখ্যা। অতএব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা 25 দিয়ে 750, 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো 19-এটা পড়ব। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে? ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার যোগফল, ধরো যে কোনো দুটি সংখ্যা, এখানে তো বলেনি কোন দুটি সংখ্যার যোগফল, তো এক্স্যাক্টলি বলে দেয়নি। তো এই দুটি সংখ্যার যোগফল, যে কোনো দুটি সংখ্যার যোগফল 384 বলেছে, আর সংখ্যা দুটি গসাগু কত বলছে? 48। আর সংখ্যা দুটি কী কী? তাহলে সংখ্যা দুটির গসাগু কি বলছে না, সংখ্যা দুটির গসাগু বলছে 48 আর যোগফল 384। তাহলে 384-র সঙ্গে 48 ভাগ করলে কত হবে? 8। ঠিক আছে, এবার 8টাকে আমরা কি করব? যোগফল যেহেতু বলছে, তো আমরা যোগফলের আকারে প্রকাশ করে পাবো। তাহলে এখানে 8কে যোগফলের আকারে প্রকাশ করে পাই। তাহলে 8 সমান কি হবে? 1 যুক্ত 7, 2 যুক্ত 6, 3 যুক্ত 5, আবার 4 যুক্ত 4। মানে 1-এর সঙ্গে 7 যোগ করি 8 হয়, 2-এর সঙ্গে 6 যোগ করলে 8 হবে, 3-এর সঙ্গে 5 যোগ করলেও 8 হবে, 4-এর সঙ্গে 4 যোগ করলেও 8 হবে। তাহলে এখন তাহলে কে লিখবো না? 1 আর এর সঙ্গে 7 আছে, আবার কি লিখবো? 2 আছে, এর সঙ্গে 6 আছে, আবার কি লিখবো? 3 আছে, এর সঙ্গে 5 আছে, আবার কি লিখবো? 4 আছে, এর সঙ্গে 4 আছে। ঠিক আছে, এই সংখ্যা জোড়গুলির মধ্যে পরস্পর মৌলিক কোনগুলো না? 1 আর 7 এগুলো তো পরস্পর মৌলিক। আরেকটা কি? 3 আর 5 কিন্তু পরস্পর মৌলিক, কারণ 2 আর 6 যৌগিক, 4 4ও যৌগিক। কারণ যৌগিক কি করে এবার বুঝবো না? 2 আর 4কে দেখো কিন্তু ভাঙা যাচ্ছে, 2 একে 2, 2 3 6 ভাঙা যায়, আবার 4কেও 2 2 দুগুণে 4 ভাঙা যায়, তো আমরা এগুলো যৌগিক। ঠিক আছে, তাহলে সংখ্যা জোড়টি কি হবে না? লিখবো সংখ্যা জোড়টি হবে 48, যেহেতু গসাগু 48 আছে। তাহলে 48-এর সঙ্গে তাহলে মৌলিকগুলো কোনগুলো? 1। তাহলে প্রথম 48-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 48। আবার 48-এর সঙ্গে কী করবো? 7 গুণ করবো, যেহেতু 1-এর সঙ্গে 7 আছে, 48-এর 7 গুণ করলে 336। আবার অপর সংখ্যা জোড়টা কী হবে না? তাহলে 48-এর সঙ্গে একবার 3 দিয়ে গুণ করবো, আবার 48-এর সঙ্গে 5 দিয়ে গুণ করবো, যেমন আগেরটাই করলাম। 48 দিয়ে আবার 1 দিয়ে গুণ করলাম, 48 দিয়ে আবার 7 দিয়ে গুণ করলাম। তাহলে অপর সংখ্যা জোড়টি হবে 48 দিয়ে একবার 3 গুণ করে 144। আর কি লিখবো? 48-এর সঙ্গে 5 গুণ করবো, 240। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে না? সংখ্যা দুটি 48 আর 336
অথবা 144, 244 240 হতে পারে। ঠিক আছে, 20 থেকে অঙ্কটা দেখো সেম ওরকমই হবে। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। এখানে লসাগু আর গসাগু কত কত বলে দিয়েছে। গসাগু হচ্ছে যেহেতু প্রথমে আছে, তার গসাগুর মান 12, লসাগু যেহেতু লাস্টে আছে, লসাগুর মান 720। বলছে হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সংখ্যাগুলি কি কি। ঠিক আছে, কত জোড়া সংখ্যা হতে পারে, সংখ্যাগুলি কি কি। তাহলে লেখা আছে সংখ্যা দুটি, তাহলে গসাগু 12 ও লসাগু 720 লিখে নেব। তাহলে লিখবো সংখ্যা দুটির গসাগু 12 ও লসাগু কত না 720। ঠিক আছে, তাহলে লসাগুর মধ্যে গসাগু কি আছে, ভাগ করতে হবে। গসাগুর মধ্যে গসাগু কতবার আছে না কতবার আছে আমি জানবো কি করে, ভাগ না করলে জানতে পারবো নি। 720 বাই তো 12, 12 6 72 আর 60, তাহলে 60 বার আছে। ঠিক আছে, এবার আমার 60টা কি করে করতে হবে, গুণফলের আকারে প্রকাশ করতে হবে। কেন গুণফল করব, কারণ গসাগু আর লসাগু আছে। আমরা জানি গসাগু গুণিতক লসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল, তাই গুণফলের আকারে প্রকাশ করতে হবে। যদি আগেরটার মতো যোগফল থাকলো তাহলে আমরা কিন্তু যোগের আকারে প্রকাশ করতাম। ঠিক আছে, তাহলে 60কে গুণফলের আকারে প্রকাশ করে পাই। ঠিক আছে, তাহলে 60 লিখবো, 1 গুণিতক 60, আবার 2-এর নামটা দেখো 2 30 60, আবার 3 20 60, 15 4 60, তাই 4 গুণিতক 15 লিখছি, 5 12 60, আবার 6 10 60। ঠিক আছে, তাহলে এখানে কি কি লিখলাম না, এখানে 1 আর কমা 60 লিখবো, আবার 2 গুণিতক 30 আছে মানে 2 30 লিখবো, আবার 3 গুণিতক 20 আছে মানে 3 20 লিখবো, আবার 4 গুণিতক 5 মানে 4 15 লিখবো, আবার 5 গুণিতক 5 মানে 5 12 লিখবো, আর 4 গুণিতক 6 10। ঠিক আছে, তাহলে এবার এখানে এগুলো হচ্ছে কি এই সংখ্যার জোড়গুলির মধ্যে, তাহলে মৌলিক কোনগুলো না এই সংখ্যার জোড়গুলির মধ্যে, মৌলিক কোনগুলো না, মৌলিক দেখতেই পাচ্ছ, মৌলিক কোনগুলো আমরা নিশ্চয় বুঝতে পারছি, 1 আর 60 মৌলিক, আবার কোনগুলো মৌলিক 3 20, ঠিক আছে, 4 15, আবার কোনটা না 5 12। সংখ্যা জোড়াগুলি কি, এবার তোমাদের মনে হয়তো একটা কোশ্চেন আসতেই পারে যে এই সংখ্যাটা তো 60 হচ্ছে ভাঙা যাবে, তাহলে এটা কি করে মৌলিক হচ্ছে। আমাদেরকে কিন্তু মৌলিক হতে হলে যেহেতু পরস্পর মৌলিক বলছে, তার মানে এটাকেও ভাঙা যেতে হবে এটাকেও ভাঙা যেতে হবে, কিন্তু তবেই পরস্পর মৌলিক হবে। কিন্তু 1 ভাঙা সম্ভব তো নয়, কারণ 1 মৌলিক কোনো যৌগিক নয়, কিন্তু 60 ভাঙা হচ্ছে, তার মানে এটা পরস্পর মৌলিক। আবার দেখো এটা 3 ভাঙা সম্ভব নয়, কারণ 3 মৌলিক, কিন্তু 20 ভাঙা যাবে। তাই আমাকে ভাঙতে হলে কিন্তু যেই সংখ্যাগুলো দুটো সংখ্যাই ভাঙা যাবে তার মানে সেগুলো পরস্পর মৌলিক নয়। কিন্তু যদি যেমন এই সংখ্যাটা একটা সংখ্যা ভাঙা যাবে না, একটা সংখ্যা ভাঙা যাবে, তার মানে এটা পরস্পর মৌলিক কিন্তু হবে। পরস্পর মৌলিক হবে নি কোনগুলো না, যেগুলো দুটো ভাঙা যাবে। 2 এই দেখো 2 ভাঙা যায়, আবার 30 2 15 30। যেমন তোমাদের যদি বলি 6-এর দেখো 2 3 6 হয় 60, 2 5 10 হয়, দুটোই ভাঙা যাচ্ছে, তার মানে এগুলো পরস্পর মৌলিক নয়। যার হয়তো একটা মৌলিক আছে অপরটা হয়তো ভাঙা যাচ্ছে, সেটা কিন্তু পরস্পর মৌলিক লেখা যেতেই পারে, কারণ আমাদের কিন্তু পরস্পর মৌলিক যে একটা ভাঙা হলেই যে পরস্পর মৌলিক নয় এটা কিন্তু আমরা বলতে পারবো না। যেহেতু পরস্পর বলছি আমার দুটাকেই কিন্তু ভাঙতে হবে। দুটা যদি ভাঙা হয় তবেই সেটা পরস্পর মৌলিক নয় হবে, যদি একটা ভাঙা হয় সেটা কিন্তু পরস্পর মৌলিক বলে লেখা যাবে। ঠিক আছে, তাহলে অতএব সংখ্যাগুলি, তাহলে ক জোড়া সংখ্যা হতে পারে দেখতে পাচ্ছ, তাহলে কি লিখবো, এবং ক জোড়া সংখ্যা হতে পারে 1 জোড়া 2 জোড়া 3 4 জোড়া, তাহলে এরকম 4 জোড়া সংখ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলি কি কি না, সংখ্যাগুলি হতে পারে আমরা তাহলে দেখে নেব। গসাগুটা কি আছে, গসাগু 12 আছে, তাহলে 12 দিয়ে একবার 1কে গুণ করব,
আবার 12 দিয়ে একবার 60কে গুণ করে দেবো, তাহলে 12 7 72, একটা শূন্য আছে, একটা শূন্য। আবার 12 দিয়ে একবার 2কে গুণ করবো, 24। আবার 12 দিয়ে একবার 30কে গুণ করবো, 360 আছে, 360। আবার 12 দিয়ে একবার 3কে গুণ করবো, 36। আবার 12 দিয়ে একবার 20কে গুণ করবো, 24 24 40। তাহলে 12 দিয়ে আবার 4 12 4 48। আর 12 দিয়ে 15কে গুণ করবো, 12 15 180। ঠিক আছে, 12 5 60। আর কি করবো, 12 12 144। 12 6 72। এটা কি করবো, 12 × 10 120। ঠিক আছে, তাহলে সংখ্যাদ্বয় কি কি হতে পারে না, সংখ্যাদ্বয় দেখো আমি এগুলো কিন্তু সবগুলোই তাহলে সংখ্যাগুলি হতে পারে। আমি এগুলো উপরেগুলো লিখছি, মানে উপরে সবগুলো একসাথে ভেঙে দিচ্ছি, কিন্তু আমাদেরকে এই যে 1 60 মানে 12 × 12 আর 60 এইটা আগে ভাঙবো। আর হচ্ছে তারপরে 3/20, তার মানে এটা নেব। তারপরে 4/15 মানে এইটা নেব। তারপরে 5/12 তার মানে এটা নেব। মানে এইগুলো দরকার, আমি উপরেগুলো সবগুলো একসাথে ভেঙে দিয়েছি বোঝানোর জন্য। কিন্তু পরস্পর মৌলিক যেহেতু যেগুলো লেখা আছে এখানে 1 × 60, তার মানে এগুলাই লিখলেই হবে, এক্সট্রা এগুলো লেখার দরকার নেই। আমি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য এক্সট্রা লিখে দিয়েছি, কিন্তু যেগুলো এখানে আছে সেগুলো দিয়েই 12 দিয়ে একে গুণ করে, 12 দিয়ে একে গুণ করে, 12 দিয়ে একে গুণ করে, 12 দিয়ে, এগুলাই হচ্ছে কিন্তু উত্তর। এগুলো আমি আগেরটা তোমাকে বোঝানোর জন্য সবগুলা করেছি, বুঝলে। তাহলে সংখ্যাদ্বয় হতে পারে কি কি না, সংখ্যাদ্বয় হতে পারে 12 আর 720। ঠিক আছে, 36 আর হচ্ছে কি হতো 240, 48 180, বা এগুলো তোমরা বাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কমাও লিখতে পারো, বাও লিখতে পারো, 60 144। ঠিক আছে, তোমরা যদি এগুলাই 12 দিয়ে গুণ করলে হবে এরকম 12 × 12 বা 12 60। আমি তোমাদের বোঝানোর জন্য উপরেগুলো একসাথে করে দিচ্ছি, কিন্তু এতগুলো করার দরকার নেই, শুধু নিচেরগুলো করলেও হবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখো, 21এরটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু এখানে বৃহত্তম কিছু বলেনি, তাই গসাগু করতেই হবে না। যেহেতু বৃহত্তম যদি বলা থাকতো তাহলে গসাগু করতাম, যেহেতু বৃহত্তম বলা নেই সেহেতু আমরা গসাগু করবো। তাহলে কত বলছে, 7 11 আর 13। ঠিক আছে, তাহলে 7 11 13 তো যাবেই নি, কারণ 7 11 13 তিনটেই মৌলিক, তার মানে আমরা গুণ করে নেবো। 7 11 13 লিখে নেব, লসাগু সমান 11 7 77, হাজার 1। ঠিক আছে, তাহলে তাহলে নির্ণেয় সংখ্যাটি কি না, নির্ণেয় সংখ্যাটি হলো 4000 বিয়োগ করে বলছে, তার মানে তার অপোজিট। তাহলে 4000-কে সঙ্গে কি করবো, 1001-কে যোগ করে দেবো, যত উত্তর হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি, ক্ষুদ্রতম সংখ্যা 5001 থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, এবার দেখো তার পরের অঙ্কটা কি আছে, আমি একটু তোমাদেরকে ভালো করে পড়ে বুঝিয়ে দেব, যাতে তোমাদেরই সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, দেখো 50 100 50 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজবো, যাদের গসাগু কি হবে, যাদেরকে গসাগু করলে কি হবে, সে 50 100-এর মধ্যে যে কোনো দুটো জোড়া সংখ্যা খুঁজবো। ঠিক আছে, যেটা হচ্ছে গসাগু কি হবে না 16, গসাগু করলে কি হবে না উত্তর আসবে কিন্তু 16। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলির গসাগু কি হবে না 16। তাহলে লিখে নেবো যে সংখ্যা জোড়ের গসাগু 16 হলে 16 হবে।
তাই 16-র কী হবে গুণিতক আমরা বের করব। 16-র গুণিতক কত? গুণিতক হবে মানে কি? গুণিতক মানে আমরা কি জানি, নামটা ডাকবো। তাহলে 16 একে 16, 16 32, এরকম করে কিন্তু চাইলে লিখতে পারবো না। আর যদি আমরা লিখতে পারি, যেমন ধরো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দেখাচ্ছি। 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে 48, 16 চারে 64, 16 পাঁচে 80, 16 ছয় 96, 16 সাতে 102, সরি 112 হবে, 16 সাতে 112, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে আমি এটা বোঝানোর জন্য করলাম এতগুলো, কিন্তু এতগুলো করার দরকার হয় না। যেহেতু এখানে বলছে এখানে 50 ও 100-র মধ্যবর্তী বলছে, তাহলে 50 আর 100-র মাঝখানে নিশ্চয়ই মধ্যবর্তী মানে কি, মাঝখানে নিশ্চয়ই 16 নেই, 32ও নেই, 48ও নেই। তাহলে কি আছে? 50 100 মাঝখানে কিন্তু 64 আছে, 50 100 মাঝখানে কিন্তু 80 আছে, 50 100 মাঝখানে কিন্তু 96 আছে, আবার 50 আর 100 মাঝখানে কিন্তু 112 নেই। তার মানে কি, আমি যদি এই তিনটা করি, এই তিনটা করলেই হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি তোমাদেরকে? যেহেতু 50 ও 100-র মধ্যবর্তী বলছে, তাই এগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। এগুলো কিন্তু করার দরকার নেই। তোমরা যদি পরীক্ষায় 16 গুণিতক 16 চারে 64, 16 পাঁচে 80, 16 ছয় 96 এটা করলেও হবে। কেন না, 50 ও 100-র মধ্যবর্তীর মধ্যে এই 64 পড়ছে 50 ও 100-র মাঝখানে, 50 100 মাঝখানে 80 হয়, 50 100 মাঝখানে 96 হয়, কিন্তু 50 100 মাঝখানে 16 হয়নি, 32 হয়নি, 48 হয়নি, আবার 112 হয়নি। তাই এগুলো করার দরকার নেই, ঠিক আছে। এটা করলেই হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এগুলো করালাম, ঠিক আছে। তার মানে উত্তরটা আমরা তাহলে কি লিখব? 50 ও 100-র মধ্যে দুজোড়া সংখ্যা হলো 64,80, আবার কি হবে 80,96। দু জোড়া বলছে, তাই 64 80 এক জোড়া, আবার 80 96 এক জোড়া, তাই দু জোড়া হবে, ঠিক আছে না। এদেরকে যদি তুমি গসাগু করো, 64 80-কে যদি গসাগু করো, এদের গসাগু কিন্তু 16 হবে, আবার 80 96 কিন্তু গসাগু করলে এর গসাগু 96 নয় 16 হবে, ঠিক আছে। এদের গসাগু করলে কিন্তু 16 হবে, যদি তোমরা গসাগু করে দেখতে চাও। আবার এর বা এর গসাগু করলেও কিন্তু 16 হবে। সেটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য করে দিচ্ছি। দেখো এটা কিন্তু করার দরকার নেই। আমি তোমাদেরকে 64 আর 80-র গসাগু 16 হয় কিনা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমি আগেই বলছি গসাগু মানে এইগুলো। তার মানে কি 64 আর 80-র গসাগু করলে 16 হবে, আবার 80 আর 96-র গসাগু করলে কিন্তু 16ই হবে। বুঝতে পারছো? নিশ্চয়ই বুঝাতে পারছি, ঠিক আছে। এবার দেখো 23-এর অঙ্কটা কি আছে। 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,735-এর নিকটতম তা হিসাব করে খুঁজে বার। এবার আমরা তাহলে কি করবো না, এই চারটাকে আমরা লসাগু করে নেব। 28, 33, 42 আর কত বলছে 77, তাই তো লসাগু করে নেব। 7 দিই, প্রথমে দিই 7 4 28, 7 6 42, 7 11 77। 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 2 3 6 11। আবার 3 দিয়ে দেবো, 3 11 33, 3 1 3 11। তাহলে আবার 11 দিয়ে যাবে, দেখো আর যাবে না। তখন আমি লিখে নেব, নির্ণেয় লসাগু সমান 7 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 11 গুণিতক 2। এই একগুলো লিখছি নি। 7 দুগুণে 14, 14 3 42, 42 দুগুণে 84, 84 11 কত হবে 1 4 4 11 8, 1 4 4 11 8, 924, ঠিক আছে। এবার 924 দিয়ে যে সংখ্যাটা বলছে নিকটতম যে সংখ্যাটা 98,765-কে 924 দিয়ে কি করব, ভাগ করব। যে লসাগুটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে 924 একে 924, 3 6 6 কিন্তু যাবেনি, কারণ এটা বড় আছে, এর থেকে এটা বড়। তার মানে আরেকটা সংখ্যা নামাতে হলে আমাকে কি করতে হবে, একটা শূন্য বসাতে হবে। 924 4 4 4 16 4 4 9 37 36 হবে নি, 20 5 2040
46, সরি 5 4 5 2 5 10 11 12 2 1 5 5 লং 46, 4620 হচ্ছে। তাহলে 6 6 24 হাতে হলো 2, 4 12, 13 14 হাতে হলো 1, 4 55, 6 5544, তাহলে 1 821, ঠিক আছে। এবার যে 821, তাহলে 98,765 এর কি বলছে না নিকটতম খুঁজে বার করতে বলছে। তাহলে এর পূর্ববর্তী মানে কি আগের সংখ্যা যেটা 924 দিয়ে বিভাজ্য হবে, বিভাজ্য নিকটতম পূর্ণ সংখ্যা কি না নিকটতম পূর্ণ সংখ্যা হচ্ছে কি না 98,765 বিযুক্ত কত হবে না এই যে যেই ভাগশেষটা আছে সেটা দিয়ে আমরা বিয়োগ করব। কত হবে বিয়োগ করলে 4 5 6 4 1 9 8, সরি 1 8 থেকে 7 8 9 10 11 12 13 14 15 17 9 9, তাই 1 কমবে 7, তাহলে 9 7 9 4 4, ঠিক আছে। এটা হচ্ছে নিকটতম পূর্ণ সংখ্যা বিভাজ্য। তাহলে 98,765 আগের সংখ্যা পূর্ববর্তী। এবার পরবর্তী সংখ্যাটা এবার হিসাব আমার দেখতে হবে। তাহলে এর পরবর্তী 924 দিয়ে বিভাজ্য নিকটতম পূর্ণ সংখ্যা কি না ঠিক 98,765 যুক্ত এটার সঙ্গে এটা আমরা বিয়োগ করে দেবো 924 বিযুক্ত 821, তাহলে 98,765 যুক্ত বিয়োগ করলে কত হবে 103, তাই তো। এবার যোগ করলে কত হবে 8 6 8 8, ঠিক আছে। সেটা দেখো এখানে যেহেতু বলছে নিকটতম, তাহলে নিকটতম কি হচ্ছে 98,765 নিকটতম 97,944 হচ্ছে না 98,765 নিকটতম 98,868 হচ্ছে। অবশ্যই 98,765 নিকটতম 98,868 হচ্ছে। তাহলে লিখে দেবো অতএব নিকটতম নির্ণেয় নিকটতম সংখ্যা 98,868, ঠিক আছে। তারপরে দেখো 24-এর অঙ্কটা তোমাদেরকে আমি বলে দেবো কি আছে, একটু পড়িয়ে দিই। বলছে হিসাব করে দেখি 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যেটা 13 দিয়ে বিভাজ্য হবে, যা 8 12 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে 8 12 16 20 আমরা আগে লসাগু করে নিই। 8 12 16 20, 2 4 8 2 6 12 2 8 16 2 10 20, 2 2 4 2 3 6 2 4 8 2 5 10, 2 1 2 2 2 4 5, তাহলে আর যাবে না কারণ সবগুলোই মৌলিক। তাহলে নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5, তাই 2 2 4 4 2 8 8 থেকে 24 24 2 48 48 5 240, ঠিক আছে। এবার কি হচ্ছে 13 দিয়ে বিভাজ্য হবে এমন ক্ষুদ্রতম প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। যদি একটা কিন্তু সংখ্যাটি যদি কি হয় না কিন্তু সংখ্যাটি 240-এর গুণিতক যুক্ত 1 হয়, তাহলে কি হবে হবে 240 গুণিতক 1 যুক্ত 1, তাহলে 240 যুক্ত 1 হলে কি হবে 241, যা কি না 13 দিয়ে বিভাজ্য নয়। 13 দিয়ে যদি আমরা ভাগ করি এটা কিন্তু উত্তর মিলবে না। আবার তাহলে 240-কে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে 240 গুণিতক 2 যুক্ত 1 480 যুক্ত 1 সমান 481, যাকে যা তা কি না 13 দিয়ে বিভাজ্য, মানে 13 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ মিলে যাবে, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে অতএব
ক্ষুদ্রতম সংখ্যা 481। দেখো আমি তোমাদেরকে তবু বোঝানোর জন্য 481কে তাদের ভাগ করে দেখাচ্ছি। দেখছো এটা ভাগশেষ মিলে যাচ্ছে, বিভাজ্য মানে কি 13 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এটা তুমি ভাগ করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে এটা কিন্তু ভাগ করে ভাগ যাবে না। ঠিক আছে, 491 না 13 আসতে যাবে 104, কিন্তু দেখো ভাগশেষ হয়ে যাচ্ছে, মানে বিভাজ্য নয়, কিন্তু এটা ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না, তাই এটাই হবে উত্তর 481। ঠিক আছে, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য বন্ধুদের আমার এই অঙ্কগুলো দেখতে এবং বোঝার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। তোমাদের যদি অঙ্ক কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা বন্ধুকে অবশ্যই রিপ্লাই দিই, তাই তোমাদেরকেও কারো অসুবিধা থাকলে অবশ্যই রিপ্লাই দেবো।